আরতি গ্রামের রাস্তায় নেমে এসে গভীর একটা শ্বাস নিল। কলকাতার গরম, গাড়ির হর্ন আর ভিড়ের মাঝ থেকে ছুটে এসছে সে এখানে দাদু ঠাকুমার কাছে। বয়স 20, কলেজের ছুটিতে। দাদু ঠাকুমারা এখন বয়স্ক, দাদুর চুল পেকে সাদা, ঠাকুমার হাত কাঁপে চায়ের কাপ ধরতে, কিন্তু তাদের চোখে এখনও সেই পুরনো উষ্ণতা। এসো বাবা, এসো, অনেক দিন পর তোমাকে দেখলাম, দাদু বললেন দরজায় দাঁড়িয়ে। বাড়িটা পুরনো কিন্তু হাসিতে ভরা। মায়ের জোড়াজুড়িতে এসছে সে। একটু শান্তি পাবি বাবা, গ্রামের বাতাস খেয়ে দেখ, দাদু ঠাকুমার সাথে সময় কাটা, মা বলেছিল। কিন্তু গ্রামের বাতাসে যে এমন একটা অদ্ভুত শীতলতা মিশে আছে তা সে জানত না। প্রথম দিনেই সে দেখল রাজাকে। রাজা ছিল প্রতিবেশীর ছেলে, তারই বয়সী, লম্বা কালো চামড়ার, চোখে একটা চঞ্চল আলো। এই দাদু ঠাকুমার বাড়িতে ফিরলে? আমি রাজা, চল নদীর ধারে যাই, মাছ ধরব। রাজার হাসিটা ছিল সহজ, যেন বহুদিনের বন্ধু। তারা দুজন মিলে দিন কাটাতে শুরু করলো। সকালে খেতে হাঁটাহাঁটি, দুপুরে আম গাছে চড়া, সন্ধ্যায় গল্প। দাদু ঠাকুমারা বসে দেখতেন মৃদু হাসি মুখে, কিন্তু রাতে যখন তারা শুতে যেতেন দাদুর গলা শুকনো হয়ে যেত। সাবধানে থেকো আরতি, এই গ্রামে সব কিছু যা দেখছো তা নয়। এক সন্ধ্যায় আগুনের লেলিহান শিখার সামনে বসে দাদু বলতে শুরু করলেন, তার কণ্ঠস্বর কেঁপে বয়সের ভারে। ওই পাহাড়ের ওপরের মন্দিরটা, কেউ যেও না বাবা, সাপগ্রস্ত। দাদুর চোখে সেই পুরনো ভয় ফুটে উঠল। বহু বছর আগে পুরোহিত মশাইকে খুন করেছিল গ্রামের লোকেরা। বলেছিল তিনি দেবতার নামে মানুষ বলি দিতেন, কিন্তু সত্যি কথা কি কেউ জানে না। তারপর থেকে মন্দিরটা ফাঁকা। যারা গেছে তারা ফিরে আসেনি। কেউ পাগল হয়ে গেছে, কেউ মরে গেছে। দিনের বেলাতেও যেও না, ছায়া টেনে নেয়। আমি জীবন কাটিয়েছি এই গ্রামে, কিন্তু ওই জায়গা, ওটা আমাদের অভিশাপ। আরক্তির মনে হলো এটা সব বুড়ো বয়সের গল্প। কলকাতায় এসে হরর মুভি দেখেছে অনেক, ভূত প্রেতের কথা শুনেছে, কিন্তু রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। দাদু ঠিক বলছেন, আমরা কেউ যাই না ওখানে। রাজা ফিস করে বলল, যেন কেউ শুনতে পাবে। আরতি হাসল, আরে দিনের বেলা চল না একবার দেখি, কি আছে সেখানে? একটা ভাঙ্গা মন্দির, অ্যাডভেঞ্চার হবে। দাদুর গল্প শুনে ভয় পাবো কেন? রাজা মাথা নাড়ল, না আরতি। কিন্তু আরতির চোখে সেই চঞ্চল আলো জ্বলে উঠল, ঠিক রাজার মতো। পরের দিন সকালে সূর্য উঠতেই তারা রওনা দিল। দাদু ঠাকুমারা ঘুমিয়েছিলেন বয়সের ক্লান্তিতে। গ্রামের লোকেরা দেখল না, কারণ সবাই খেতে ব্যস্ত। পাহাড়টা ছিল কাছেই, কিন্তু পথটা জঙ্গলময়। পাতার ফাঁকে ফাঁকে বাতাসের শব্দ, পাখির চিৎকার। দেখো কি সুন্দর, আরতি বলল যখন মন্দিরের ধ্বংসাবশেষ দেখা গেল। পাথরের দেয়ালে ফাটল, ছাদ উড়ে গেছে, মাঝখানে একটা ভাঙা মূর্তি দেবীর, কিন্তু মুখটা মুছে গেছে, যেন কেউ আঁচড়ে মুছে দিয়েছে। ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো, পচা ফুলের আর কি যেন রক্তের মতো। এটা কি? রাজা ফিসফিস করল। দেয়ালে আঁকা ছবি, পুরনো ফ্রেস্কো, কিন্তু রঙগুলো জীবন্ত, যেন নড়ছে। তারা এগোলো। মূর্তির সামনে একটা ছোট্ট চাতাল, তার ওপর ধুলোমাখা প্রদীপ। আরতি হাত বাড়ালো, প্রদীপটা স্পর্শ করতেই আলো জ্বলে উঠল, লাল রক্তের মতো আলো। কি হলো? রাজা চিৎকার করল, কিন্তু চিৎকারটা ফিরে এলো একই গলায়, কিন্তু অন্য কারো। সূর্য যেন হঠাৎ মিলিয়ে গেল। বাইরে দিনের আলো ছিল, কিন্তু ভিতরে অন্ধকার। দরজা বন্ধ হয়ে গেছে। এটা কি করলি? রাজা ভয় পেয়ে বলল। আমি কিছু করিনি, চল বেরোই। তারা ছুটল দরজার দিকে, কিন্তু পাথরের দেয়ালে হাত লাগাতেই হাতটা ডুবে গেল, যেন দেয়াল নরম, মাংসের মতো। মা গো! রাজা চিৎকার করল। হাত টানতে গিয়ে তার আঙুল থেকে রক্ত বেরোলো, দেয়ালটা চুষে নিয়েছে। এবার শুরু হলো সেই শব্দ, ফিস, প্রথমে দূর থেকে, যেন বাতাস। ফিরে এসো, ফিরে এসো, আরতির কানে এলো। সে ঘুরে দেখল কেউ নেই, কিন্তু ছায়া, দেয়ালের ফাটলে ছায়া নড়ছে। একটা মানুষের আকৃতি, কিন্তু মুখ নেই, শুধু কালো গর্ত। রাজা দৌড়। তারা ছুটল ভিতরের অন্ধকারে, কিন্তু পথটা যেন লুপ, সর্বদা একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ রাজা থমকে দাঁড়ালো, তার চোখ দুটো ফ্যাকাশে, যেন কিছু দেখছে। আরতি, দেখোই তো, পুরোহিত মশাই, তিনি হাসছেন, বলছেন আমরা তার সাথী হব। আরতি ঘুরে দেখল, মূর্তির পিছনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে, পোশাক পুরনো, ধুলো মাখা, কিন্তু হাতে একটা ছুরি, রক্ত মাখা। ছায়াটা এগোলো ধীরে ধীরে, প্রতি পদক্ষেপে মেঝে থেকে রক্ত বেরোচ্ছে, লাল স্রোত।
না না, আরপ্তি চিৎকার করে পিছিয়ে গেল, পড়ে গেল চাতালে। তার হাতে লাগলো কিছু, ঠান্ডা আঠালো। সে তাকিয়ে দেখল তার নিজের হাত নয়, কেটে খেলা একটা হাত, আঙুল নড়ছে। এটা আমার না, সে চিৎকার করলো, কিন্তু গলা থেকে শব্দ বেরোলো না, শুধু ফিসফিস, ফিরে এসো, তুমি আমার। রাজা এখন ছায়ার সামনে দাঁড়িয়ে, তার শরীর কাঁপছে কিন্তু চোখে হাসি। দেখো আরপ্তি, তিনি বলছেন আমরা এখানেই থাকব চিরকাল। ছায়াটা ছুরিটা তুলল রাজার দিকে, ছুরির ফালোয় আরপ্তির মুখ ভেসে উঠল, তার নিজের মুখ, কিন্তু চোখ দুটো খালি গর্ত। রাজা হাসল আর ছুরিটা নামল, রক্তের ছিটে উঠল, কিন্তু রাজা পড়ল না। সে পরিবর্তন হয়ে গেল, তার মুখটা মুছে গেল যেন মূর্তির মতো। এবার তোমার পালা, ফিসফিসটা এলো আরপ্তির কানে। আরপ্তি ছুটল, অন্ধকারে হোঁচট খেয়ে দেয়ালে মুখ ঠেকিয়ে। হঠাৎ একটা আলো, দরজা খুলে গেছে, সে বাইরে বেরোলো, পড়ে গেল জঙ্গলে। সূর্য আবার উঠেছে, দিনের বেলা, কিন্তু তার পিছনে ফিসফিস শোনা যাচ্ছে, ফিরে এসো। সে ঘুরে দেখল রাজা দাঁড়িয়ে হাসছে, কিন্তু তার মুখ খালি গর্ত। আরপ্তিপতি ছুটে ফিরল বাড়িতে। দাদু ঠাকুমা জানলায় দাঁড়িয়েছিলেন চিন্তিত মুখে। কোথায় ছিলি বাবা? আমরা তোমার জন্য চিন্তায় মরে যাচ্ছিলাম। ঠাকুমার কণ্ঠ কাঁপল। সে কিছু বলতে গেল, কিন্তু গলা আটকে গেল। আর দরজায় টোকা পড়ল। রাজা দাঁড়িয়ে হাসছে। চল আরপ্তি, আজ মন্দিরে যাব, তুমি তো বলেছিলে অ্যাডভেঞ্চার হবে। তার চোখে সেই চঞ্চল আলো আর মুখের কোণে একটা ফ্যাকাশে হাসি। দাদু ঠাকুমারা আর কখনো আরপ্তিকে ছাড়লেন না, কিন্তু গ্রামের লোকেরা বলে পাহাড়ের মন্দিরে এখন 3টে ছায়া নাচে। 3টে যুবকের না, 2টো যুবকের আর একটা বুড়োর, যেন পুরোহিত ছায়া। ফিসফিস করে ডাকে, যারা আসবে তাদের জন্য, চিরকালের জন্য।